যুগ যুগ ধরে আমরা শুনছি নারীদের 18-র আগে বিয়ে নয়, কিন্তু হতাশার খবর হলো 19 বছরের আগেই বা 18-র মধ্যেই অনেক কিশোরীরা মা হচ্ছেন। একটি শিশুর মা হচ্ছেন না, একটি দুটি শিশুরও মা হয়ে যাচ্ছেন এবং নানা ধরনের স্বাস্থ্য ঝুঁকিতে পড়ছেন। তাদের এই মাতৃত্ব কিভাবে নিরাপদ রাখা যায় বা নিরাপত্তা দেওয়া যায় সে বিষয়ে আমরা আলোচনায় বসেছি। আমাদের সঙ্গে যুক্ত হয়েছেন তিনজন স্বনামধন্য গাইনোকোলজিস্ট। আমাদের সঙ্গে আছেন অধ্যাপক গুলশান আরা, মহাসচিব পেডিয়াট্রিক অ্যান্ড অ্যাডোলেসেন্ট গাইনোকোলজি সোসাইটি অফ বাংলাদেশ, আছেন একই সোসাইটির প্রেসিডেন্ট অধ্যাপক ডাক্তার কোহিনুর বেগম এবং আছেন অধ্যাপক ডাক্তার ফেরদৌসী ইসলাম লিপি, অধ্যাপক গাইনি বিভাগ, পপুলার মেডিকেল কলেজ ও হাসপাতাল। আপনাদের তিনজনকে স্বাগত জানাচ্ছি আমাদের অনুষ্ঠানে। দর্শক, আপনাদের জানিয়ে রাখি আমাদের এই অনুষ্ঠানটি সহযোগিতা করছে ইনসেপ্টা ফার্মাসিউটিক্যালস এবং আমরা আজকের বিষয় দিয়েছি কিশোরীদের মাতৃত্বের নিরাপত্তা। আমি প্রথমেই অধ্যাপক কোহিনুর বেগম আপনার কাছে জানবো যে কিশোরীদের মাতৃত্বের নিরাপত্তা মানে বিষয়টা একটু কন্ট্রাডিক্ট করে কিনা, কারণ হচ্ছে যে আমরা তো চাইছি যে সে এই সময়তে মা না হোক। আপনার ব্যাখ্যা জানতে চাই। ধন্যবাদ। আমি যদি শুরু করি যে কিশোরী বলতে আমরা কি বুঝি। কিশোরী বলতে আমরা 10 থেকে 19 বছরের বাচ্চা, যাদের বয়স, যে মেয়েদের, ওদের কিশোরী বুঝি। ডেফিনেটলি আমরা চাইবো না যে এই বয়সে ওরা বিয়ে হোক, এটাই তো প্রথম চাইবো না। আর যদি বা বাধ্য হয়ে বিভিন্ন কারণে বিয়ে হয়ে যায়, আমরা চাইবো না তারা প্রেগনেন্সি হোক না, কিন্তু আপনি যে বলছেন যে 19-এও আপনি চান না, 10 থেকে 19, কিন্তু নিয়মে তো আসলে 18 কেন বলা হচ্ছে? তার মানে কিশোরীর এন্ড স্টেজে সে মা হতে পারে। এই এন্ড, হ্যাঁ, 19 বছর পর্যন্ত তো আমরা কিশোরী ধরি, তো আমরা চাইবো যে 19 আগে প্রেগনেন্সি না নেয়। মানে বিয়েটা সে 18-তে করতে পারে, অসুবিধা নাই, কিন্তু সন্তান গ্রহণটা যেন সে 19-এর পরে নেয়। বিকজ কেন এই ডিলেটা কেন করতে বলছি, এই জন্য যে এদের প্রেগনেন্সি যদি নেয় তাহলে বিভিন্ন রকম সমস্যায় তারা পড়ে, বিভিন্ন রকম প্রবলেমে পড়তে পারে এই কিশোরীরা। যেমন প্রেগনেন্সি, আর্লি প্রেগনেন্সিতে সমস্যা, প্রেগনেন্সিতে মেডিকেল যে সমস্ত ডিজিজ আছে সেগুলির প্রকোপ বেশি হওয়া, ডেলিভারির সময় সমস্যা হওয়া, কারণ ও নিজেই তো একটা বাচ্চা, ও পেলভিস তো তৈরি হয় না ঠিক করে ডেলিভারিও এটা, এবং প্রসব পরবর্তী যে সমস্যা সেটাতেও তারা বেশি ভোগে। কাজে আমরা চাইবো না যে এই অ্যাডোলেসেন্ট গ্রুপটা এখন প্রেগনেন্সি হোক। তা আমাদের হাতে তাহলে দুইটা করণীয় জিনিস আছে। একটা করণীয় জিনিস হলো ওদের যাতে আর্লি ম্যারেজ ঠেকানো যায়, বিয়ে শাদী আগে না হয় আর্লিতে, এইটা একটা ঠেকানো। 2 নম্বর হলো যদি বা কোনোভাবে বিয়ে শাদী হয়েই যায়, তাহলে আমাদের উচিত হবে তাদেরকে কাউন্সিলিং করা, তাদের সমস্ত কিছু ব্যবস্থা করা যাতে তারা প্রেগনেন্সি এত আর্লি না নেয়। এটা আমাদের খুব ইম্পর্টেন্ট ব্যাপার। অধ্যাপক গুলশান, আপনার কাছে জানবো একেবারে আজকের টপিকের একটু বাইরের আলোচনা। তারপর আমি জিজ্ঞেস করছি যে গ্রামাঞ্চলে যেটা হয় বা শহুরে জীবনে হয় যে আত্মীয় স্বজনে বিয়ে হয়ে পড়ছে আর কি, আগেই বিয়ে দিয়ে দেওয়ার একটা প্রবণতা, যে ঠিক আছে আগে বিয়ে দিয়ে রাখলাম, একসময় তারা সংসার করবে, বা এক্ষেত্রে অনেক আত্মীয় স্বজনের মধ্যেও বিয়ে হয়। আপনাদের কাছে অনেক সময় আমরা শুনি যে আত্মীয় স্বজনের মধ্যে বিয়েটাকে আপনারা নিরুৎসাহিত করেন, এটি কেন করেন, তার ব্যাখ্যা কি? মানে আত্মীয় স্বজন মানে প্রেগন্যান্সির যে জটিলতা থাকে প্লাস হচ্ছে বাচ্চার যে জটিলতা হয়, এই আত্মীয়টা হচ্ছে একদম কিন্তু কাছের আত্মীয়, যেরকম হচ্ছে চাচাতো, মামাতো, খালাতো, ফুফাতো ভাই, ফুফাতো ভাই অথবা বোন, হ্যাঁ, এদের ফার্স্ট ডিগ্রি কাজিন, যেটা এদের মধ্যে যদি তার দূরের আত্মীয় স্বজনের সঙ্গে কিন্তু বিয়ে হওয়ার মানে অত সমস্যা নাই, কিন্তু এই আত্মীয় স্বজনের সমস্যা আছে, তাদের প্রেগন্যান্সিটা মানে একটা পার্সেন্টেজ আছে, এটা মানুষ মনে করতে পারে সবার তো হয় না, সবার হয় না, এটা ঠিক, সবার হয় না বলেই হয়তো মানে এটাকে মনে করতে মানে মানুষ মনে করতো না যে এ ব্যাপারে মানে বিয়েটা আসলে হওয়া উচিত কিনা, এবং সেটা চলে আসতে যে ব্যাপারে বিয়ে হওয়া যায়। তো সেইটা ওই পার্সেন্টেজ যখন পড়ে তখন কিন্তু অনেক বড় ধরনের সমস্যায় পড়ে। এক আছে যে বারবার হচ্ছে মানে বাচ্চা নষ্ট হয়ে যায়, আবার আছে হচ্ছে বাচ্চাটা হইলো, সে বাচ্চা হয়তো দেখা যায় যে টার্ম প্রেগন্যান্সিতে গেছে কিন্তু অনেক রকম জটিলতা নিয়ে তার জন্ম হয়েছে। এটা সেই সমস্ত জটিলতা নিয়ে অনেক আছে রেয়ারিং সম্ভব হয় না, তার মানে বাচ্চা হয়ে যাওয়ার পরেই মারা যাবে। আবার আছে হয়তো কিছু রেয়ারিং করা যায় কিন্তু মানে ডিজেবল, যেটা মানে প্রতিবন্ধিতা, বিভিন্ন রকম প্রতিবন্ধী হয়ে হচ্ছে জন্ম নিতে পারে। তো এইরকম আছে, এবং সেটাকে মানে অ্যাভয়েড করার জন্য যে সমস্ত পরীক্ষা করা যায়, ধরেন কেউ হয়তো করেই ফেললো অথবা করলো অথবা ডিসিশন নিল যে করবে, তাহলে যে প্রশ্নটা আসে যে ক্রোমোজোমাল অ্যানালাইসিস করে কি এটা বিয়ে দিলে পারে মানে সঠিক হবে, অথবা বোঝা যায় যে এটা
মানে সমস্যা হবে কিনা। ক্রোমোজোমাল অ্যানালাইসিসে যেগুলো ক্রোমোজোমাল মানে অসুস্থতা সেটাকে ডায়াগনোসিস করতে পারে, যেটা যেটা নন ক্রোমোজোমাল সেটাকে কিন্তু ডায়াগনোসিস করতে পারে না। তাহলে সেখানেও কিন্তু একটা বরং এই ঝামেলা এড়ানোটাই ভালো, আপনারা পরামর্শ দিয়ে থাকেন। এড়ানোটাই ভালো। অধ্যাপক ফেরদৌসী ইসলাম, আপনার কাছে জানতে চাই যে প্রতিদিন আপনারা যত মাদেরকে দেখেন, প্রেগনেন্ট মাদের যতজনকে দেখছেন আর কি, এর মধ্যে এখনো কিশোরী আপনাদের কাছে আসার হার কীরকম? কতজন কিশোরীকে পান একদিনের চেম্বারে? অ্যাকচুয়াল পার্সেন্টেজ আমি অতটা ভালো করে বলতে পারবো না, কিন্তু মোটামুটি ধরেন 30 to 40% এখনো আছে শহরে। শহরে আসলে এখন কিন্তু মানুষের মধ্যে কিছুটা হলেও আমি বলবো যে অ্যাওয়ারনেস বেড়েছে। গ্রাম থেকে কিন্তু স্পেশালি যারা প্রবাসী, ওরা কিছু টাকা পয়সা থাকে, ওরা মায়েরা কিন্তু নিয়ে আসেন, শহরে নিয়ে আসে। ও আচ্ছা। ও সেই জন্য আমরা কিন্তু এখন আগের চেয়ে আমরা কিন্তু বেশি দেখতে আসছে ঢাকায়, কিন্তু রোগীটা আসলে গ্রামের। জি গ্রামের রোগী, কিন্তু শহরে আসছে, ওরা মারা নিয়ে আসছে। এটা যেহেতু প্রবাসীদের মধ্যে এটা বেশি দেখা যায়। আচ্ছা, অধ্যাপক কোহিনুর বেগম, আপনার কাছে জানবো যে আপনার জীবনে এরকম তো প্রচুর নারী দেখেছেন, কিশোরী দেখেছেন, যাদের একেবারে আপনি বলছেন 14, সর্বনিম্ন কত কম বয়সের বিয়ে দেখেছেন এবং কত রিপিটেড প্রেগনেন্সি হয়েছে, এটা একটা এক্সাম্পল আপনার কাছে জানতে চাই আপনার জীবদ্দশায়। না, আমি ও তো এক্স্যাক্টলি অন্য স্ট্যাটিস্টিক্স নাই, তবে আমাদের পেশেন্ট যেগুলো আমাদের কাছে আছে এগুলো তো একটু এফ্লুয়েন্ট ফ্যামিলি, এরা কিন্তু গ্রাম থেকে যে অত বেশি আসে তা না। তো তাদের মধ্যে কিন্তু প্রবণতাটা একটু কম, এটা ঠিক যে তাদের আর্লি প্রেগনেন্সি নেওয়া ওই বাচ্চাদের অত বেশি দেখা যায় না। তবুও খুব নিম্ন প্রেগনেন্ট আমার দেখা যেটা, সেটা হলো গুলশান যেটা বলছিল 14 ইয়ার্সে একটা মেয়ে আসছিল প্রেগনেন্সি নিয়ে, 14 ইয়ার্স। তা আমি বলছি তুমি কি তোমার তো বাবা মা সবাইকে শুদ্ধ, তোমার পুলিশ দেওয়া দরকার, একে তো তুমি তো বিয়ে করছো, এইটাই তো তোমার বেশি, তারপর আবার নিজের প্রেগনেন্সি। এরা বাধ্য হয় প্রেগনেন্সিতে, এটা কিন্তু ইচ্ছা করে নিস তা না, বাধ্য হয়। যেমন একটু আগে বলছিল ওই বিদেশে যায় তো একটা প্রেগনেন্সি নিয়ে তারপর চলে যায় হাজব্যান্ড, অথবা তাদের প্রুভ করতে হয়, এই বাচ্চাদেরকে প্রুভ করতে হয় দে আর ফার্টাইল। যেই যাবে শ্বশুরবাড়ি যাবে অমনি তাদের বলতে হবে যে একটা বাচ্চা নিয়ে নাও, কারণ দে হ্যাভ টু প্রুভ যে তারা ফার্টাইল। এমন হয় যে যখন তিনি বিয়ে করলেন তখনই একটা বাচ্চা নিয়ে চলে যাওয়ার প্রবণতাও থাকে, প্রবণতা তাদের খুবই খুবই বেশি। তো কাজেই এরা যে সবসময় ইচ্ছা করে না তা না, জানে মেয়ের বাবা মা জানে যে আমার বাচ্চাটা, আমার মেয়েটা খারাপ হয়ে যাবে এই বাচ্চা নিয়ে, কারণ ও তো সব শেষ। আর্লি বাচ্চা নেওয়ার পিছনে যুক্তি হলো ওর শারীরিক মানসিক সমস্যা আছেই, তারপরে ওর পড়ালেখা বন্ধ, ও যে প্রেগনেন্সি নিল এই বাচ্চা পালতে গিয়ে ওর লেখাপড়া সব বন্ধ হয়ে গেল, তার মানে সেট। ও যদি কোনো ভবিষ্যতে কোনো একটা এইম থাকে যে আমি পড়ালেখা করব, চাকরি করব বা কিছু, সে তাতেও সেট। তার কাজে একটা মেয়ের আর্লি প্রেগনেন্সি নিতে গেলে যা যা সমস্যা হয় সেই হিসাবে ফিজিক্যাল তো আসি, মানসিক তো আসি, তারপরে সামাজিকভাবেও তারা সমস্যা, কারণ ও যেন ওই বাচ্চা পালতে যাবে। আর একটা কথা, তাদের একটা বাচ্চা যে নিল আবার এই বছরখানেক ঘুরতে পারে না, 1 বছর 1.5 বছর ঘুরতে পারে না, আবার একটা প্রেগনেন্সি নেওয়ার জন্য ইনমেটরা চাপ দেয়। তো সেজন্য তাদের খুবই ফিজিক্যালি মেন্টালি সমস্যা, এবার যে কোনো প্রকার এর মধ্যে ঠেকাতে হবে। আচ্ছা, অধ্যাপক গুলশানারা, মৃত্যুর হার কেমন হয় বা অপরিণত নবজাতক চলে আসছে, এটা কি আসলে কিশোরীদের সন্তান গ্রহণের ক্ষেত্রেই আসলে ঘটনাগুলো বেশি ঘটে কিনা? হ্যাঁ, কিশোরীদের যে মানে প্রেগন্যান্সির যতগুলো সমস্যা দেখা যায় সেগুলোর মধ্যে কিন্তু প্রিম্যাচুরিটি, যেটা অপরিণত বয়সে বাচ্চা হওয়া, এটা একটা সমস্যা। কারণ এটা আসলে কিশোরীদের যেরকম সমস্যাগুলো একটু যদি আমি বলি, যে প্রি এক্লামসিয়া বেশি হয়, তারপরে হচ্ছে এটার মানে প্রিম্যাচুর বাচ্চা বেশি হয়, ডেলিভারি রিলেটেড কতগুলো সমস্যা হয়, তার মধ্যে ডেথ আছে, যে অবস্ট্রাক্টেড লিভার হয়ে ডেথ হয়, আবার অবস্ট্রাক্টেড লিভার হয়ে যেরকম ফিস্টুলা, অনবরত প্রস্রাব ঝরে, এই সমস্যাগুলো হয়। সে সমস্যাগুলো ছাড়াও কিন্তু মরবিডিটি বলতে একটা কথা আছে, মানে দীর্ঘমেয়াদী শারীরিক অসুস্থতা, যেটা হচ্ছে বড় ধরনের না কিন্তু সেটা নিয়ে সে ভোগে। যেরকম তার পেরিনিয়াম আছে, পেরিনিয়াম দিয়ে ডেলিভারি হয়, সে পেরিনিয়ামের সমস্যা হতে পারে, তার জন্য অনেক সময় প্রস্রাব ধরে রাখতে পারছে না, মানে সব সময় যাচ্ছে না, ইনকন্টিনেন্সের যেটা বলে সেটা হতে পারে। পায়খানার রাস্তার হচ্ছে যে স্ফিংটারটা ছিঁড়ে যায়, সেটার জন্য কিন্তু তার ইনকন্টিনেন্স হতে পারে। এই বিভিন্ন ধরনের যে মরবিডিটিটা আছে সে সমস্যাও কিন্তু কিশোরীর হতে পারে। তো প্রিম্যাচুরিটির সমস্যাটা অনেক বেশি, এবং এই প্রিম্যাচুরিটি অ্যাকচুয়ালি প্রিভেনশন করার কিন্তু সায়েন্স অনেক কম, যে যাদের প্রিম্যাচুর হয় তাদের। তো
অ্যাডোলেসেন্ট প্রেগন্যান্সি মানে কিশোরীদের প্রেগন্যান্সি, এটা হচ্ছে সবচেয়ে ঝুঁকিপূর্ণ এটা একটা কন্ডিশন যে প্রিম্যাচুর ডেলিভারি হবে। তো এইখানে যেহেতু প্রিভেনশনের রাস্তা কম থাকে, প্রিভেনশনের সাইজ কম থাকে, অতএব এদেরও কিন্তু প্রিভেনশন করা যায় না। যেরকম আমি একটা স্টাডি করেছিলাম এটা নিয়ে যখন আমি বগুড়া মেডিকেল কলেজে ছিলাম, সেই সময় আমার একটা 2 বছরের স্টাডি ছিল। সেই 2 বছরের স্টাডিতে যতগুলো মানে কিশোরী প্রেগন্যান্ট আসছিল, তার মধ্যে কিন্তু প্রথম ছিল হচ্ছে ইয়েতে মানে প্রিম্যাচুর ডেলিভারি। প্রিম্যাচুর ডেলিভারির পরেই ছিল হচ্ছে প্রিএক্লাম্পসিয়া। তো এইরকম যে তাদের এরকম সমস্যা হয়। আর এর দিয়ে যেটা দেখা যায় যে বাচ্চাটা হলো অপরিণত বয়সে, সে বাচ্চাগুলোর প্রিম্যাচুরিটির যেরকম সমস্যা, শ্বাসকষ্ট হতে পারে, ইনফেকশন হতে পারে, আরো সমস্যা হতে পারে, আরও হচ্ছে ডেথ যেটা বেশি। এখনো তো বাংলাদেশে প্রিম্যাচুর। কিন্তু আমি আপনার এখান থেকেই আসতে চাই যে অধ্যাপক কোহিনুর বেগম, এমন কি করা যায়, আপনারা যেটি বলছিলেন যে পুরোটা নিয়ে আসলে গবেষণাটা হয়, কিন্তু যদি শুধু কিশোরীদের এই স্টেজে সন্তান জন্ম দিতে গিয়ে কিশোরীরা কীরকম মারা যাচ্ছে, বা সন্তান নবজাতকের মৃত্যুহারও কেমন, এবং তাদের জটিলতা, এই এরিয়াতে এই সোসাইটি চাইলে একটা কিছু বের করতে পারে কিনা গবেষণা করে, বা আপনারা ভাবছেন কিনা? না, আমরা তো ডেফিনেটলি আমরা ভাবছি যে আমরা এই সমস্ত ব্যাপারে গবেষণা করার জন্য আমাদের চিন্তা আছে। যে আমরা বিভিন্ন মেডিকেল কলেজে, আমরা এখন 2-3টা মেডিকেল কলেজে অ্যাডোলেসেন্ট ওয়ার্ড খোলা হয়েছে। অ্যাডোলেসেন্টের জন্য ওয়ার্ড আছে, একটা ডিপার্টমেন্ট খোলা আছে। সেখানে এই যে যারা ভর্তি হবে অ্যাডোলেসেন্টরাই, ওরা কী কী সমস্যা নিয়ে ভর্তি হয়, এটা স্ট্যাটিস্টিক্স রাখলে আমরা ওখান থেকে গবেষণা করে দেখতে পারবো। আর একটা এখন এক্সিস্টিং যেখানে অ্যাডোলেসেন্টের ওয়ার্ড আছে, সেটা হলো শিশু হাসপাতালে একটা অ্যাডোলেসেন্ট ওয়ার্ড আছে। ওখানে যদিও প্রেগনেন্সি নিয়ে ভর্তি হয় না, কিন্তু তাদেরও সমস্যা কি সেই সমস্ত নিতে নেওয়া, প্লাস আমাদের এখানে ঢাকা মেডিকেল কলেজ, তারপরে সলিমুল্লাহ, সোহরাওয়ার্দী, এখানে বিভিন্ন ওয়ার্ড খুলে ওখানে যদি অ্যাডোলেসেন্টরা ভর্তি হয়, ওদের স্ট্যাটিস্টিক্স নেওয়া যেতে পারে। এগুলো হসপিটাল বেসড। আর হসপিটালের বাইরে আমরা গবেষণা করতে পারি কারো সঙ্গী নিয়ে, যেমন অনেক এনজিও আছে যারা কাজ করে, সেখানে গভর্নমেন্টের ফ্যামিলি প্ল্যানিংয়ের আছে, মানে ম্যান পাওয়ার আছে, তাদের নিয়ে এইগুলি করা যেতে পারে। এবং আমাদের সেটা ইচ্ছা আছে আমাদের, যে আমরা পরে ছোটো ছোটো করে আস্তে আস্তে করে এই গবেষণা দিকে যাব। যেহেতু এই অ্যাডোলেসেন্টের প্রেগনেন্সি নিজেদের কমপ্লিকেশন বেশি হয়, বাচ্চাদেরও কমপ্লিকেশন বেশি হয়। এটা কতটা গুরুত্বপূর্ণ তা আমাদের লোকজনকে বুঝে বলার জন্য তো এটা স্ট্যাটিস্টিক্স লাগে হাতে। বটে, ধন্যবাদ। অধ্যাপক ফেরদৌসী ইসলাম, আপনার কাছে জানবো যে কিশোরী যে অবিবাহিত, বিয়ে করেনি, আমরা সবসময় বলি যে একটা অ্যাডোলেসেন্ট ফ্রেন্ডলি কর্নার থাকা দরকার হাসপাতালে, কিন্তু কিশোরীরা যদি বিয়ে না করে, তারা যেতে গিয়ে এক ধরনের প্রতিবন্ধকতার মধ্যে পড়ে বা নিজেরা একটু অস্বস্তি বোধ করে, এটা হয় কিনা, এই জায়গায় কি করণীয়? অ্যাডোলেসেন্ট যারা থাকে ওদের তো শারীরিক সমস্যা মানে বৃদ্ধির সাথে সাথে ওদের তো মানসিক প্রবলেম হয়, যেটা আমরা হয়তো খুব বেশি অ্যাওয়্যার না। আমাদের সমাজ ব্যবস্থাতে আমরা কিন্তু অ্যাডোলেসেন্ট যে সাইকোলজিক্যাল প্রবলেমসগুলো, ওরা অনেক কিছু বলতে চায় না, শাই ফিল করে। তো এখানে আমরা যখন এরা অ্যাডোলেসেন্টরা যখন আমাদের কাছে আসে, হসপিটালে আসে তো ওদেরকে আমাদের অ্যাপ্রোচটা হবে ওদের কাছে যেন আমরা ওদেরকে খুব মানে কেয়ারিং, যেটা অন্যদের একটা প্রাপ্তবয়স্ক যেভাবে আমরা ডিল করবো, ওদের আরও বেশি আমাদেরকে একটু কেয়ারিং উইথ ওদের সাথে কথা বলতে হবে, যাতে করে ওরা আমাদের কাছে লজ্জা না পেয়ে সব কথা আমাদের কাছে ওরা বলে। ওদেরকে অ্যাডোলেসেন্ট ম্যাডাম যেটা বলছিলেন যে অ্যাডোলেসেন্ট কর্নার, যেমন আমাদের যে কোনো হাসপাতালে আউটডোরে এখনও হয় নাই, সে সার্বিকভাবে হয় নাই। অ্যাডোলেসেন্ট কর্নার যদি আলাদা করে তৈরি করা হয় এবং এদেরকে যদি যখন হাসপাতালে ভর্তি করা হয় আলাদা করে যদি ওদেরকে রাখা হয়, তাহলে কিন্তু আমরা ওদের যে স্পেকট্রামগুলো আমাদের দেশের পার্সপেক্টিভে ওদের যে স্পেকট্রাম অফ প্রবলেমসগুলো আমরা কিন্তু গবেষণার জন্য হোক, চিকিৎসার জন্য হোক, এবং আমাদের সরকারিভাবে যে পলিসি নিতে হবে পরে ওদের প্রবলেমগুলো হিসেবে আমরা যে পলিসি নিব, এই সব কিছু কিন্তু আমরা বুঝতে পারবো যদি আমাদেরকে এই আলাদাভাবে ওদেরকে আমাদের সেবা দেওয়ার আউটডোর মানে বহির্বিভাগ, ইনডোর দিয়ে, তাহলে আমরা কিন্তু ভালোভাবে চিকিৎসা দিতে পারবো। আপনাকে অসংখ্য ধন্যবাদ। আমরা ছোট্ট একটি বিরতি নিয়ে আলোচনায় ফিরছি। অধ্যাপক কোহিনুর বেগম, আপনার কাছে জানতে চাই, আমি আর একটু স্পেসিফিক যেটি জানতে চাচ্ছি, যে বিশেষ করে গ্রামে, উপজেলাতে বা কমিউনিটি হেলথ ক্লিনিকে অবিবাহিত কিশোরী কিন্তু তার সমস্যা আছে,
মানে সেটি প্রেগনেন্সি রিলেটেড হতে পারে, অন্য কোনো অনিয়মিত মাসিক এই ধরনের সমস্যা হতে পারে, তারা যেতে এক ধরনের সাই ফিল করে কিনা বা অন্য চোখে কেউ তাকায় কিনা যে সে আসলে বিয়ে হয়নি কেন সে হাসপাতালে আসলো, মানে এই ধরনের একটা জটিলতা আছে কিনা? কোর্স আছে। এটা একটু গ্রামীণগঞ্জে বেশি হবে শহরের চাইতে। শহরের মেয়েরা এখন আল্লাহর মতো অলরেডি ফরওয়ার্ড হয়েছে, তারা নিজেরাই আসে, যাচ্ছে। জেনে যাচ্ছে এবং তারা একটু ওয়াকিবহাল এবং তাদের বাবা মাও সচেতন, তারা নিয়ে আসে। কিন্তু গ্রামেগঞ্জে যে ভিন্ন, বিকজ স্টিগমাটাইজড হওয়ার একটা চান্স অবশ্যই আছে। তো চিন্তা করবে যে ও কেন গেল গাইনি ডাক্তার কাছে, নিশ্চয়ই কোনো সমস্যা আছে। তবে এখন অতটা নাই, কেন কি এখন গ্রামে গঞ্জতে এনজিওরা কাজ করে, অনেক এনজিওরা কাজ করে, তাদের মাধ্যমে কিন্তু গ্রামের ওই অ্যাডোলেসেন্টরাও অনেকটা জেনে গেছে, কাজে তারা এখন যেতে অতটা সাই ফিল করে না। আর গভর্নমেন্টের কিন্তু 1000, আমি জানি 1000 বা 1100 অ্যাডোলেসেন্ট কর্নার আছে বিভিন্ন ডিস্ট্রিক্ট হসপিটালে, বড় বড় হাসপাতাল, ইনস্টিটিউটে। ওই অ্যাডোলেসেন্ট কর্নারগুলি যদিও অতটা ভালো চালু হয় নাই, মানে যেভাবে চালু হওয়ার কথা চালু হয় নাই, ওটা যে আরেকটু ভালো করে চালু করা যায়, অ্যাডোলেসেন্ট ফ্রেন্ডলি মানুষ প্লেস করা যায়, যেমন একটা কাউন্সিলর অথবা একজন ডাক্তার বা একজন প্যারামেডিক্স দেওয়া যায়, তাহলে কিন্তু অ্যাডোলেসেন্টরা আসতে কিন্তু এনজিও কর্মীরা, যেমন আমরা আরএজ স্টেপ কাজ করে দেখি বিভিন্ন জায়গায়, তারা কিন্তু এটা নিয়েই কাজ করে, ওই ফ্রেন্ডলি লোকজনই কিন্তু সেখানে দেয়। কিন্তু তারপরেও কি মনে হয় যে নাকি বরং কর্নারগুলোই আসলে কম? আপনার কি মনে হয়? না, কর্নারগুলি তো গভর্নমেন্টের কাগজে কলমে কিন্তু কর্নার 1100 আছে, তো সেই জন্য বললাম ওই কাগজে কলমে ওটা কিন্তু ভালো করে চালু নাই। আচ্ছা। ধরেন কোনো ঢাকা মেডিকেল কলেজকে মিটফোর্ড 2-1টা হসপিটাল হয়তো আছে, কিন্তু বেশিরভাগ ক্ষেত্রে ওটা নাই, গভর্নমেন্টের কাগজে কলমে আছে। ওইটাকে এখন করতে হবে, ভিজিবল করতে হবে, উইথ পার্সন, যাতে ওরা আসে। আরেকটা বলতে চাইছিলাম যে এই সমস্ত কর্নারগুলি যদি স্কুল আওয়ারের পরে খোলা থাকে তাহলে কিন্তু অ্যাডোলেসেন্টরা আসতে ভালো ফিল করবে, কারণ স্কুল আওয়ারে খোলা লাভ কি, ও তো স্কুলেই মানে আমি তো স্কুলে না গেলেও তো আবার নানান ঝামেলা তার সাথে করছি। স্কুলেও যাচ্ছে, তো স্কুলের পরেও যদি কিছুক্ষণও খোলা রাখে, কারণ ঘন্টা 2 যদি খোলা রাখে, তাহলে কিন্তু অনেক ছাত্রীরা তখন ওখানে এসে ওদের সমস্যা সম্পর্কে বলতে চাইবে এবং তারা সেবা নিতে চাইবে। এটা একটা খুব ইম্পর্টেন্ট ব্যাপার। অধ্যাপক গুলশানারা, আপনার কাছে জানবো যে উনি যেমন স্কুলের ছাত্রীদের কথা বলছিলেন আর কি, একইভাবে তো আমাদের কর্মজীবী নারী যারা আছে, যারা হয়তো 12, 13, 14 বছরের কাজ করছেন, তারাও তো আউটডোর খোলা পায় না, আবার একই সাথে তারা চেম্বারেও যেতে পারে না। মানে এই বিষয়ে আপনাদের মানে সেই আওয়াজটা দরকার কিনা? হ্যাঁ, এটা আসলে আমি এই মানে অ্যাডোলেসেন্ট ফ্রেন্ডলি কর্নার যেটা বাংলাদেশে, আসলে আমি গভর্নমেন্টকে ধন্যবাদ দিতে চাই, যে বাংলাদেশ সরকারকে অনেক ধন্যবাদ। এখন বিশ্বব্যাপী কিন্তু এই অ্যাডোলেসেন্ট কর্নারের গ্যাপ দেখা গেছে। সেই গ্যাপটা দেখা গেছে যে মেইন যে গ্যাপটা দেখা গেছে সেটা কিন্তু যে সময়টা তাদের জন্য খুলে রাখা হচ্ছে, সেই সময়টা। তো এজন্য সারা বিশ্বে কিন্তু বিভিন্ন দেশে বিভিন্ন রকম হচ্ছে সময় দিয়েছে, অথবা একটা দেশেরই দেখা যাচ্ছে যে বিভিন্ন প্রভিন্সে অন্য রকম সময় দেওয়া হয়েছে, যে ওই অ্যাডোলেসেন্টরা যাতে এইটার, যেরকম আমরা টিফিন দেই না, আমরা খেলার সময় দেই, ঠিক ওই রকম টাইমে যে স্কুলের কাছাকাছি যে অ্যাডোলেসেন্ট হাসপাতালটা আছে, কর্নারটা আছে, তারা সেই টাইমটা নির্ধারণ করবে যে তারা যাতে এসে ওইখানে মানে হেল্প নিতে পারে। এই কর্নার করার আরেকটা যেটা সুবিধা হয়েছে, যেটাই যেরকম যে কর্নারে কিন্তু শুধুমাত্র প্রেগন্যান্সি মানে অ্যাডভাইস দিবে তা না, যেরকম যে কোনো ধরনের প্রবলেম, নিউট্রিশন নিয়ে বলতেছে, মেন্টাল হেলথ নিয়ে বলতেছে, কন্ট্রাসেপশন নিয়ে বলতেছে, সাধারণ জ্বর যেটা হচ্ছে সেটা নিয়ে বলতেছে, মেন্টাল প্রবলেমের যেটা কাউন্সিলিং সেটা বলতেছে, অথবা পরিবারে যদি সে কিছু বলতে পারছে না সেটা সে অ্যাডোলেসেন্ট কর্নারে বলতেছে। তার মধ্যে কিন্তু ব্রডনেসটা অনেক বেশি হয়েছে, যার জন্য একজন অ্যাডোলেসেন্টের ওইখানে যেতে যেন সে মানে স্টিগমাটাইজ না হয়, যা ওইখানে গেলেই এটা হচ্ছে, ঠিক ওরকম না, যে সে ওইখানে অনেক কারণে যেতে পারে। অ্যাডোলেসেন্ট কর্নারগুলোতে কিন্তু স্যানিটারি প্যাড দেওয়া হয়েছে এবং অনেক উন্নত স্যানিটারি প্যাড ফ্রি দেওয়া হয়, ফ্রি, যে কেউ যে চাইলেই কিন্তু দিতে পারে। তো আমাদের দেশে এই অ্যাডোলেসেন্ট কর্নারগুলো সময়টা ওইভাবে নির্ধারণ করে নাই, ওয়ার্কিং আওয়ারে দিছে না। কিন্তু আমি একটু এখানে অধ্যাপক কোহিনুর বেগম আপনার কাছে জানতে চাই যে দেখেন যে 1100 কেন, আপনি যদি 2200 এরকম কর্নার করেন, এটির থেকে কি অনেক বেশি সুন্দর হয় না? যে বিশেষ করে যেগুলো হচ্ছে আপনার গার্লস স্কুল এবং ছেলেমেয়েরা যেখানে একসাথে পড়ছে, সেইখানেও মানে অ্যাডোলেসেন্ট ফ্রেন্ডলি এরকম যদি মানে
টিম লিডার বা যারা সিআর ক্লাস রিপ্রেজেন্টেটিভ হচ্ছে, মানে এটা স্কুল কলেজেই তো আসলে এই প্রবলেমটা সলভ করে দেয়া যায়, মানে এই জায়গাতে কাজ আসলে কত জোরালো হওয়া উচিত? অফকোর্স করা যায়। তো আমাদের পিএজিজিবি থেকে আমাদের কিছু টার্গেট আছে। একটা টার্গেট হলো আমরা ইউথ ফ্রেন্ডলি এরকম সেন্টারগুলির দিকে নজর দেওয়ার চিন্তা ভাবনা করবো, 1 নম্বর। 2 নম্বর হলো এই যে স্কুলের কথা যেটা বলা হলো, স্কুলে যদি এরকম লিসনিং মানে শোনার জন্য, ওদের সমস্যা শোনার জন্য এরকম একটা টাইম ঠিক করা হয়, মান্থলি একটা ক্লাস থাকবে বা মান্থলি টাইম থাকবে যে অ্যাডোলেসেন্ট ওখানে গিয়ে তাদের কথা বলবে, এটা কিন্তু একটা ইম্পর্টেন্ট জিনিস। তারপর এই ইয়ুথদের যদি কোনো পলিসি মেকারে গভর্নমেন্টের পলিসি করলো, সেখানে যদি ওদেরকে ইনভলভ করা হয়, তোমাদের কি কি সমস্যা চাও, কি কি সমাধান তোমাদের জন্য দরকার, এটা নেওয়া যায়, এটাও একটা খুব ইম্পর্টেন্ট জিনিস ওদের ইনভলভ করা। তো স্কুলের ব্যাপারে হলো প্রত্যেকটা স্কুলে আমরা যেটা বলছিলাম যে স্কুলে উচিত হবে একটা কর্নার রাখা, যেখানে অ্যাডোলেসেন্টরা তাদের কথাগুলি সমস্যা হঠাৎ করে তো আসতে পারে, মেনস্ট্রুয়েশন হঠাৎ করে শুরু হয়ে গেছে, কিংবা হঠাৎ করে তার পেট ব্যথা শুরু, হঠাৎ করে এইটার চিকিৎসা যাতে পেতে পারে। ওখানে কোনো অ্যাডোলেসেন্ট নিয়ে স্যানিটারি প্যাড তার সঙ্গে না, সে স্টার্টস মেনস্ট্রুয়েশন, সেখানে পেতে পারে, বিনা পয়সা দরকার নাই, পয়সা দিয়ে নিতে পারে যাতে কম। এবং আপনি দেখবেন যে প্রত্যেকটা স্কুল কলেজে এরকম ফ্রেন্ডলি একজন শিক্ষক কিন্তু থাকেন। হ্যাঁ, সেটা বললাম, ওই রুমে ওই যে রুমটা এইরকম ডেজিগনেট করা থাকবে, ওখানে একজন কেয়ারটেকার থাকবে যে সবসময় এইটা দিবে। প্রত্যেকটা স্কুলে, কোনো স্কুলে টয়লেট ঠিক নাই, এই যে অ্যাডোলেসেন্টরা যে ওখানে গিয়ে চেঞ্জ করবে কিংবা যাবে, কোনো টয়লেট না, কাজেই টয়লেট থাকতে হবে এবং সেখানে পর্যাপ্ত পানি থাকতে হবে, পর্যাপ্ত মানে হ্যান্ড ওয়াশের জিনিসপত্র থাকতে হবে। স্কুল কর্তৃপক্ষেরও দায়িত্ব আছে, কারণ অনেকটা সময় কিন্তু এই অ্যাডোলেসেন্ট স্কুলে থাকে, ও সকাল 9টার সময় যায়, বিকাল 5টা আসে, এতক্ষণ ওর সময় কিন্তু স্কুলে আসে। সেটা তো আপনারা প্রাথমিক ও গণশিক্ষা বা শিক্ষা মন্ত্রণালয় তাদের মাধ্যম দিয়েও কিন্তু এই জায়গাগুলোতে পৌঁছতে পারেন, তারা তো চায় এই সমস্যার সমাধান হোক। অধ্যাপক ফেরদৌসী ইসলাম, আপনার কাছে জানবো যে মায়েরা যখন আসলে মা হন, তাদের তো নানা ধরনের জটিলতা থাকে, তারা ডায়াবেটিক থাকেন, হাইপারটেনসিভ থাকেন, কিশোরীদের তো আসলে বয়স কম, তাদেরও এই সমস্যাগুলো কেন থাকে বা কি পরিমাণে থাকে? আমরা আসলে দেখেছি অ্যাডোলেসেন্ট প্রেগনেন্সি নিয়ে যত গবেষণা হয়েছে, দেখা যায় যে এরা ঝুঁকিপূর্ণ মা, আমি আগেও বলেছি এরা ঝুঁকিপূর্ণ মা। এদের মধ্যে প্রেশার বেশি, মানে হাইপারটেনশন, জুভেনাইল ডায়াবেটিস, আসলে টাইপ 1 ডায়াবেটিস যেটাকে বলি আমরা, জন্ম থেকে ওদের ডায়াবেটিস রোগ হয়ে থাকে। অনেক সময় দেখা যায় পরে প্রেগনেন্সি তখন ধরা পড়লো এসে। এটা ছাড়া আর কিছু মেয়ে আছে যাদের জন্ম থেকে ওদের হার্টের সমস্যা ছিল, ধরা পড়ে নাই, যখন প্রেগনেন্সি হলো তখন হার্টের উপর চাপটা বাড়লো, তখন তাদের কার্ডিয়াক প্রবলেমটা ধরা পড়লো। সো এই যে প্রেশার, হাইপারটেনশন, ডায়াবেটিস, কার্ডিয়াক প্রবলেম, সবচেয়ে বেশি হয় কিন্তু রক্তশূন্যতা, এনিমিয়া প্রবলেমটা ওদের মধ্যে খুব বেশি। এবং সারা বাংলাদেশে আসলে আমাদের 90% আমাদের মেয়েরা এমনি থেকে এনিমিক থাকে, কিন্তু অ্যাডোলেসেন্ট পিরিয়ডে আরও বেশি থাকে। আমি যেটা বলেছিলাম যে আমাদের আর্থসামাজিক সমস্যা, কালচারাল সমস্যা, যে মায়েরা ওই মেয়েরা অবহেলিত, অ্যাডোলেসেন্ট মেয়েটাও কিন্তু অবহেলিত। সো এনিমিয়া ওর অনেক প্রবলেম। সো এই সব প্রবলেমের কারণে তারা প্রেগনেন্সিতে কিন্তু এই বেশি ঝুঁকিপূর্ণ হয়ে যাচ্ছে। সো এবং হাইপারটেনশন হলে কিন্তু হাইপারটেনশনের অনেক কমপ্লিকেশন আছে, এবং প্রি এক্লেমশিয়াটা আমাদের এক্লেমশিয়া হচ্ছে আমাদের মাতৃমৃত্যুর হারের মধ্যে দ্বিতীয় কারণ। সো এই যে প্লাস যখন এইসব মানে অপরিণত মা যেটা হচ্ছে, যখন তারা ডেলিভারিতে যায়, প্রেগনেন্সি যে কোনো রকমে সামলায়, যখন তারা ডেলিভারিতে যায়, ওদের কিন্তু প্যাসেজটা তৈরি হয় না ভালো। এদের মধ্যে দেখা যায় যে অবস্ট্রাকটিভ লেবারও বেশি হয়। যদি বাচ্চারা একটু বড় হয়, তখন দেখা যায় যে প্রসবটা নিয়মিত মানে ওদের নর্মাল ডেলিভারি হওয়া হচ্ছে না। তো এদের জন্য কিন্তু ওই সমস্ত কারণে ওরা কিন্তু অনেক বেশি ঝুঁকিপূর্ণ এদের মধ্যে। না, কিন্তু আমার জানার বিষয় অধ্যাপক গুলশানারা, আপনার কাছে জানবো যে তারা বয়সের কারণে একটা সীমাবদ্ধতা বা একটা জটিলতার মধ্যে থাকেন, কিন্তু তাদের কেন হাইপারটেনশন বেশি হবে, তাদের কেন ডায়াবেটিস বেশি হবে, মানে এই হওয়াটার কারণ আসলে কি? যে রোগগুলো হচ্ছে দেখেন, যে প্রি এক্লাম্পসিয়া যেটা আমরা বলি, যে ব্লাড উচ্চ রক্তচাপ হয়ে যায়, সেগুলো এইটা ডিজিজটাই কিন্তু থিওরি, আজ পর্যন্ত এস্টাবলিশড হয় নাই যে কি জন্য এই ডিজিজটা হয়। থিওরি চলছে, এদের যখন এমবিবিএস পড়েছে তখনও থিওরি, এখনও সেমিনার, সিম্পোজিয়াম এবং পড়াতে বই পুস্তকে যেটা আসে সেটা হচ্ছে থিওরি। তো এটা একটা ঝুঁকিপূর্ণ
মানে থিওরি যেগুলো সেগুলোর বলে যে ঝুঁকি কারাতে আছে, এটা মেডিকেল সায়েন্সে তাই, যে কারা এর ঝুঁকিতে থাকে। তো এই অ্যাডোলেসেন্ট হচ্ছে এই ঝুঁকিতে, বিশেষ করে 16 বছর বয়সের নিচে যাদের বয়স। কিন্তু তার মানে যদি 16 বছর পার করে ফেলে তার ঝুঁকিটা বরং কমে যায়। কমে যায়। আর 16 বছরের আগে যেটা থাকে, কারণ এটা তো আমাদের তো মানে 19 বছর বয়স পর্যন্ত অ্যাডোলেসেন্ট বলছি আমরা, তো 16 বছর বয়সের নিচে যে প্রেগন্যান্সিগুলো হয় সেটার হার কিন্তু একদম কম না, কারণ 15 থেকে 19এই তো 54%, তার মানে 16-র নিচে তো ওর চাইতে খুব বেশি কম হবে তা না। তো এদের আসলে প্রি এক্লাম্পসিয়াটা বেশি হয়। এই থিওরি যেটা আছে প্রি এক্লাম্পসিয়ার, এটা হচ্ছে মানে তারা এর মধ্যে বেশি সেনসিটিভ থাকে, ঝুঁকিপূর্ণ থাকে, সেই জন্য হয়। আবার ডায়াবেটিসের হচ্ছে এরা দেখা যায় যে টাইপ 1 ডায়াবেটিসটা এটা তাদের মানে বেশি থাকে। টাইপ 2 ইনসুলিন ডিপেন্ডেন্ট যেটা থাকে অথবা লাইফস্টাইলের জন্য যেটা থাকে, এটাও কিন্তু এবছরে থাকতে পারে। কারণ লাইফস্টাইলের জন্য তাদের দেখা যাচ্ছে যে তারা ওবেজ হয়ে যাচ্ছে। ওবেসিটি তো আমাদের দেশে আর একটা সমস্যা দেখা গেছে। তো ওবেজ যারা হয় তাদের দেখা যায় যে ওই রকম হয়তো ব্লাড সুগারটা বেড়ে গেল, তাদের লাইফস্টাইলের জন্য এটা বেশি দায়ী, লাইফস্টাইলের জন্য এরকম ডায়াবেটিস হয়ে গেল। আমি আপনার লাইফস্টাইল থেকে একটু অধ্যাপক কোহিনুর বেগম আপনার কাছে জানবো যে ধূমপায়ীদের সংখ্যা কিশোরী চেন দিয়েও আসলে বাড়ছে আর কি। হ্যাঁ, মানে এটা আগে আমরা শুনতাম না, দেখতাম না, এখন দেখছি। বা সিগারেটের কথা অনেকে বলছে যে না এটার কোনো ক্ষতি না, যদিও ক্ষতির মাত্রা একই রকম। মানে এটি কিশোরীদের মাতৃত্বের নিরাপত্তা কতটা নড়বড়ে করে ফেলছে, বা এই সংখ্যাও কেমন বাড়ছে, আপনারা কেমন পান? এক্স্যাক্টলি হয়তো আমি কতটা পার্সেন্টেজ কত বলতে পারবো না, তবে এফেক্ট বলতে পারি। না তা তো বটেই, হয়তো আমরা কোয়ারি করি না, আমাদের কাছে যখন আসে না এই যে তুমি এই জিজ্ঞেস করা হয় না সেটা, সেজন্য আমরা এক্স্যাক্টলি বলতে পারবো না। তবে এটা যে দিনে দিনে বাড়ছে এটা ঠিক, এটা সামাজিক পরিপ্রেক্ষিতে বলুক, পিয়ারদের প্রেসারে বলুক, অ্যাভেলেবিলিটি আছে বেশি হলো, কিন্তু এটা মাতৃত্বকে কিভাবে, এবং এটার এফেক্ট মাতৃত্বের উপরে প্রথম কথা হলো যারা অ্যাডোলেসেন্ট তাদের তো প্রেগনেন্সি হোক আমরা চাই না, কিন্তু যদি প্রেগনেন্সি হয় এবং তারা এই স্মোকিংয়ে থাকে তাদের দুইটা সমস্যা। মেইন সমস্যাটা হলো তাদের বাচ্চা আইউজিআর হবে। একটু আগে ফেরদৌসী বলছিল আইউজিআর কথা, মানে হলো বাচ্চা সাইজে বাড়বে না, বাচ্চাটার সাইজে খুব ছোট হবে। এবং ছোট বাচ্চা শুনতে মনে হয় যেন ছোট বাচ্চা ইজি, ডেলিভারি করা ইজি হবে, সেটা না। ছোট বাচ্চা হলে এটা পরবর্তী রিস্ক অনেক বেশি, এদের ডেলিভারি নর্মাল করা যায় না, নর্মাল করতে গেলেই বাচ্চা খারাপ হয়ে যায়, কাজে তাদের অপারেটিভ ডেলিভারির চান্স বেশি। মানে এটা কি প্রমাণিত সত্য? প্রমাণিত সত্য, কোনো গবেষণা থেকে বলছেন তো? গবেষণা থেকেই, যারা স্মোক করে বা যারা ড্রাগ খায় তাদের আইউজিআর হয়, বাচ্চার সাইজ বাড়ে না। তার কারণ হলো সামহাউ দ্য নিকোটিন, যে স্মোকের মধ্যে নিকোটিন আছে, নিকোটিন প্লাসেন্টা থেকে ব্লাড সাপ্লাই বাচ্চার দিকে কমাই দেয়, মায়ের থেকে যে ব্লাড সাপ্লাই বাচ্চার কাছে আসে এটা কমাই দেয়। তো সেটা একটা কারণ, সেজন্য আইউজিআর হয়। এবং আইউজিআর যা কনসিকুয়েন্স সবই হয়। ডেলিভারির সময় প্রেগনেন্সিতে বাচ্চা পেটের মধ্যে মরে যাওয়ার চান্সটা বেশি, ডেলিভারির পরে ওই বাচ্চাগুলির ইনফেকশন, জন্ডিস, আরও কনজেনিটাল অ্যানোমালি সব বেশি হয়। তো স্মোকিং ব্যাডলি এফেক্ট করে বাচ্চাদের প্রেগনেন্সি ছাড়াও, ওর জেনার স্বাস্থ্যই খারাপ করে দেয়, জেনার স্বাস্থ্যটাই খারাপ করে দেয়। আর একটা কথা, স্মোকিং প্রেগনেন্সির উপরে কেন, ওর এই ছোট বাচ্চাটার স্বাস্থ্যের উপর ক্ষতিকর। কীভাবে? প্রেগনেন্সি ইনডাইরেক্টলি স্মোকিং ওর ক্যান্সার সার্ভিস করার জন্য একটা রেসপন্সিবল, ইভেন ক্যান্সার সার্ভিসও করতে পারে, কাজে খুবই ডেট্রিমেন্টাল ফর। আপনাকে ধন্যবাদ। আমরা আরও একটি বিরতি নিয়ে আলোচনায় ফিরছি। অধ্যাপক ফেরদৌসী ইসলাম, আপনার কাছে জানবো যে এই যে কিশোরীদের মধ্যে ডায়াবেটিস, হাইপারটেনশন, এই সমস্যাগুলো যে হয়, মানে এটি কতটা প্রিভেন্টেবল? কিশোরীদের মধ্যে যদি এই সমস্যা হয় কতটা প্রিভেন্ট করা যায়? আসলে সত্যি কথা বলতে কি, যে হাইপার টেনশন, যেটা গুলশান আপা বলছিলেন যে প্রি এক্লেমশিয়া, সিম্পল হাইপার টেনশন হচ্ছে কি আমরা যেটা ভয় পাই সেটা হচ্ছে বেশি ড্যামেজিং এফেক্ট হচ্ছে প্রি এক্লেমশিয়া, যার কারণেই আমরা জানি না। সো এক্ষেত্রে প্রি এক্লেমশিয়া হাইপার টেনশন যেটা প্রেগনেন্সিতে হয়, প্রি এক্লেমশিয়া ইজ নট প্রিভেন্টেবল। কিন্তু ওরা যদি গর্ভাবস্থায় আমাদের কাছে কেয়ারে আসে তাহলে কিন্তু আমরা প্রি এক্লেমশিয়ার যে কমপ্লিকেশনগুলো হয়
না মারাত্মক কমপ্লিকেশন হচ্ছে এক্লাম্পসিয়া, যেটাকে মাতৃমৃত্যু হার বাড়িয়ে দেয়। এটাকে আমরা প্রিভেন্ট করতে পারি যদি আমরা নিয়মিত তাকে সে ঘরোয়া অবস্থায় অ্যান্টিনেটাল কেয়ার দেই, তাকে শনাক্ত করতে পারি, তাকে আমরা চিকিৎসা দেই, তাহলে কিন্তু আমরা এক্লাম্পসিয়া প্রিভেন্ট করতে পারবো। কিন্তু প্রি এক্লাম্পসিয়া আমরা প্রিভেন্ট করতে পারবো না, জুভেনাইল ডায়াবেটিস আমরা প্রিভেন্ট করতে পারবো না, এটা তো জন্ম থেকে পেয়ে আসছে। হার্টের প্রবলেম পারবো না, পারবেন না। কিন্তু রক্তশূন্যতা, হ্যাঁ অ্যাডোলেসেন্ট মেয়েদের যদি কোনো ধরনের স্কুলের বাচ্চাদের মধ্যে যদি এনিমিয়া জন্য যদি তাদের কোনো প্রিভেনশনের জন্য আয়রন ট্যাবলেট দেওয়া হয়, তা অ্যাডোলেসেন্ট মায়েদের যদি আয়রন ট্যাবলেট খায় ওরা, তাহলে কিন্তু ওরা রক্তশূন্যতা ওদের মধ্যে কমবে, কারণ ওরা খাবারে আয়রন ওরা খুব বেশি খাচ্ছে না। আরেকটা কথা আমি যোগ করতে চাই, সেটা হচ্ছে এখন বাংলাদেশে থ্যালাসেমিয়া, আপনারা জানেন এটা জন্মগত রোগ। থ্যালাসেমিয়া নিয়ে এখন অনেক কথা হচ্ছে, যেটা আমাদের শনাক্তই হয় নাই। 1 কোটি বহু মেয়ে, বহু ফ্যামিলি আছে বা ফ্যামিলিতে থ্যালাসেমিয়া চলছে, জানি না আমরা। জানে না, মানে একটা সন্তান মানে থ্যালাসেমিয়া হয়ে যাওয়ার পর দ্বিতীয় সন্তানের হয়ে যাওয়ার পরও টেরই পায়নি যে তার টেরই পাচ্ছে না, টেরই পাচ্ছে না। খুবই ভয়ঙ্কর। এবং আমরা কিন্তু এখন পাচ্ছি যেটা, যে ওরা গর্ভবতী হয়ে আসছে যে মেয়েরা, ওরা যখন রক্তশূন্য হচ্ছে তখন টেস্ট করে যে দেখি যে না এটা থ্যালাসেমিয়া, তখন ওর ফ্যামিলিকে ট্রেস করে দেখি যে না। এবং আমরা ঢাকা শহরে বিশেষ করে ঈদের ছুটিতে দেখি যে কি পরিমাণ হাহাকার। এবং এরা কিন্তু খুব ঝুঁকিপূর্ণ মা, এদের কিন্তু এরা খুব ঝুঁকিপূর্ণ মা, এদের ব্লাড ট্রান্সফিউশন লাগে। সো ব্লাড ট্রান্সফিউশন না দিলে তো ওরাল আয়রনে কাজ হয় না, বা আয়রনে কাজ হয় না, ওদেরকে ব্লাড ট্রান্সফিউশন লাগে। ওই তার জন্য আর ব্লাড ট্রান্সফিউশনের অবস্থা তো আপনি ঢাকা বা কয়েকটা বিভাগের বাইরে আপনি আর কোথায় বা পাবেন? সেখানে তো এমনও হচ্ছে যে রক্তের গ্রুপ দেখেও যে রক্ত দেয়া সেটাও আসলে অনেক ক্ষেত্রে হয় না, রোগী মারা পর্যন্ত যাচ্ছে। অধ্যাপক গুলশানার আপনার কাছে জানবো যে কিশোরীদের ক্ষেত্রে যেহেতু সে আগে বিয়ে করছে, তার পড়াশোনা বন্ধ হয়ে যাচ্ছে, সন্তানের নানান ধরনের জটিলতা হচ্ছে, মানে সে একটা সাগরের মধ্যে পড়ে যায়। মানে তাদেরকেই যদি আসলে শিক্ষিত করা বা পাঠ্যপুস্তকে যদি এই পুরো কনসিকুয়েন্সটাকে আনা যেত, কারণ সে তো ওই বইটা পড়ছে, তাহলে এই প্রবলেমগুলা এত বছরে আমরা যে সলভ করতে পারলাম না, 53-54 বছরের বাংলাদেশে আমরা এখনও এসে দেখছি যে একটা পরিবার পরিকল্পনা পদ্ধতি আমি তার হাতে পৌঁছাতে পারিনি এত মানুষ কাজ করার পরে। মানে এটাই কি একমাত্র অস্ত্র হতে পারে কিনা? হ্যাঁ, WHO কিন্তু 2024-এর নভেম্বর মাসে একটা হচ্ছে ইনফরমেশন রিলিজ করেছে, সেটা মানে অ্যাডোলেসেন্ট হেলথ রিলেটেড। সেই অ্যাডোলেসেন্ট হেলথ রিলেটেডে সে দুইটা কথা বলছে। একটা হচ্ছে যে এইরকম অ্যাওয়ারনেস তৈরি করা, তারপরে প্রেগন্যান্সিকে প্রিভেন্ট করা, অ্যাডোলেসেন্ট প্রেগন্যান্সিকে প্রিভেন্ট করা, আর্লি ম্যারেজ প্রিভেন্ট করা, এইটা। আর 2 নম্বর যেটা, সেটা হচ্ছে সেক্সুয়ালিটি এডুকেশন। তো সেক্সুয়ালিটি এডুকেশন নিয়ে সারা বিশ্বই কাজ করছে। মানুষের ভ্রান্ত ধারণা আছে, সেইটা আগে দূর করতে হবে। যে সেক্সুয়ালিটি এডুকেশন বলতে আমরা কি বুঝি? আমরা কি শুধু বুঝি যে সেক্স শিখাবো? না, তা কিন্তু না। সেক্সুয়ালিটি এডুকেশন যেটা, সেটা হচ্ছে বয়স মাফিক তাকে এডুকেশন দেয়া, তার পাঠ্যপুস্তকে ইনক্লুড করা এবং তার পরিবারকেও এটাতে সহযোগিতা করা। সেটা হচ্ছে যে কম্প্রিহেন্সিভ সেক্সুয়ালিটি, তার মানে যে মানে মানুষের প্রজননের রিলেটেড যে সমস্ত অর্গান আছে সেটাও তাকে জানতে হবে, যে বয়সে যেটা জানতে হবে। যে ইউটেরাস জরায়ু সম্বন্ধে কখন জানবে, মেনস্ট্রুয়েশন সম্বন্ধে কখন জানবে। সে এইরকম যে মেনস্ট্রুয়েশন সম্বন্ধে একটা মেয়ে জানবে বিফোর মানে অনসেট অফ মেনস্ট্রুয়েশন, আগে সে তার প্রস্তুতিটা যেন নিতে এটা পারে। জেনে থাকবে। এটাকেই বলে হচ্ছে কম্প্রিহেন্সিভ এডুকেশন। প্রেগন্যান্সি, ইউটেরাসে বাচ্চাটা থাকে, কিন্তু এই ইউটেরাস সম্বন্ধে, যে ইউটেরাস যে মাসিক হচ্ছে, ইউটেরাস যে বাচ্চা ধারণ করছে, এই ইউটেরাস সম্বন্ধে তাকে কিন্তু জানতে হবে সেই মাসিকের আগে। তো এটাকে বলে হচ্ছে কম্প্রিহেন্সিভ সেক্সুয়ালিটি এডুকেশন। যে বয়সে যেটা জানা প্রয়োজন। যেরকম টিচকে তুমি ঘৃণা করো, এই টিচকে ঘৃণা করো, টিচ করে কখন, একটা বাচ্চা কখন টিচ করে, তার আগে কিন্তু জানতে হবে তার যে টিচকে কেন ঘৃণা করবে। টিচের যারা সম্মুখীন হয়, মানে সেক্সুয়াল হ্যারাসমেন্টের যারা সম্মুখীন হয়, তাদেরকে ঘৃণা করো না, সাহায্য করো। এইটা আমি আমার বাচ্চাকে কখন শিখাবো, কখন শিখাতে চাই, এই সমস্তগুলো পাঠ্যপুস্তকে ইনক্লুড করার নামই হচ্ছে সেক্সুয়ালিটি এডুকেশন।
তো ডাব্লিউএইচওর এই সেক্সুয়ালিটি এডুকেশন নিয়ে প্রত্যেক দেশে এটা কিন্তু ভ্যারিয়েশন আছে, আসলে সারা বিশ্বেই ভ্যারিয়েশন আছে, তার সেটাতে নির্ভর করে তার সোশ্যাল কন্ডিশন কীরকম, তার অর্থনৈতিক কন্ডিশনটা কীরকম, তার ধর্মীয় কন্ডিশনটা কীরকম, এই সব কিছুর উপর ডিপেন্ড করে আমাদেরকেও বাংলাদেশেও কিন্তু আমাদেরকে পলিসিতে চিন্তা করতে হবে যে আমি কোন বয়সে কোন এডুকেশনটা দিব, এবং সেই এডুকেশন অনুযায়ী যখন পাঠ্যপুস্তকে আসবে তখনই না এগুলোকে এবং এটা পড়ানো হচ্ছে কি হচ্ছে না সেজন্য ওই শিক্ষকদেরও আসলে প্রশিক্ষণের সেশন দরকার যে তুমি কেন পড়াবে না সে। হ্যাঁ এইটা। হ্যাঁ, আচ্ছা অধ্যাপক কোহিনুর বেগম, আপনার কাছে জানতে চাই যে আমরা তো বারবারই বলছি যে কিশোরীদের আমরা বিয়ে হোক সেটি আমরা চাই না, সেটা 18 বছর আগে কোনোভাবে চাই না, কিন্তু যেহেতু অবধারিত বা অনিবার্য বাস্তবতা হয়ে যাচ্ছে, তাদের মাতৃত্বের সুরক্ষার আসলে কোন বিষয়গুলো জরুরি, কোনগুলা মানে মাথায় নেওয়া উচিত? ডেফিনেটলি আমাদের প্রথমেই থাকবে যে প্রিভেনশন, তো বললাম আর্লি ম্যারেজ, কিন্তু সবসময় ঠেকানো সম্ভব হয় না, গ্রামে গঞ্জে অনেক কারণেই বাবা মা বাধ্য হয় বিয়ে শাদী দিতে। তখন আমাদের উচিত হবে তাদের কাউন্সিলিং করা, যে ঠিক আছে বিয়ে হয়েছে ভালো হয়েছে, কিন্তু প্রেগনেন্সি না নেওয়ার জন্য তোমার এই ব্যবস্থার দিকে যেতে হবে। তার প্রথমটাই হলো কাউন্সিলিং করা, বোথ হাজব্যান্ড, ওই কিশোরী মেয়েটা আর তার হাজব্যান্ড আর তার ইনমেট মানে শ্বশুর শাশুড়ি, এদেরকে আগে বলতে হবে যে এই বাচ্চাকে যেন এত সকালে প্রেগনেন্সি ফোর্স করেন না, বিকজ করলে কী হবে, ওর প্রেগনেন্সি হলে ও যে সমস্ত সমস্যার সম্মুখীন সেই তাকে ওয়াকেবল করতে হবে। আচ্ছা, তাহলে কী ব্যবস্থা নেবে? প্রেগনেন্ট না নিতে গেলে তো ব্যবস্থা নিতে হবে, ব্যবস্থা নেবে কন্ট্রাসেপশন। তো কন্ট্রাসেপশনগুলি সম্পর্কে তাকে ওয়াকেবল করাতে হবে, এবং কোথায় কোথায় গেলে কন্ট্রাসেপশন অ্যাভেলেবল হয় সেই সম্পর্কে তাদেরকে সম্যক ধারণা দিতে হবে। তারপরে হ্যাঁ, যদি প্রেগনেন্সি নিতেই হয়, যেমন চলে যাবে দেশের বাইরে, এটা নিতেই হয় যদি, তাহলে কিন্তু প্রেগনেন্সি হওয়ার পরে যেন রেগুলার তাদের ইনমেট যারা থাকে তারা যেন অবশ্যই রেগুলার তাকে একটা চেক আপের মধ্যে রাখে, বিকজ ওদের কমপ্লিকেশন বেশি হয় ইন কম্পারিজন টু অ্যাডাল্ট। যারা অ্যাডাল্ট তাদের তুলনায় কমপ্লিকেশন আছে, ও যেন থাকে, যাতে লাভ কি, যাতে আমরা আগের থেকে কমপ্লিকেশনগুলি আইডেন্টিফাই করতে পারি এবং তাকে আমরা সেই অ্যাডভাইসগুলি দিতে পারি। আর সবচেয়ে আর একটা ইম্পর্টেন্ট কথা, যেহেতু ওরা প্রিপেয়ার্ড হয় না এখন, ওদের পেলভিস বা সব কিছু প্রিপেয়ার্ড হয় না, ওদের ডেলিভারি যেন এই ছোটো বাচ্চাদের যারা অ্যাডোলেসেন্ট হাই রিস্ক প্রেগনেন্সি, তাদের ডেলিভারি যেন না হয়, বাসা বাড়িতে না হয়, তারা যেন দয়া করে সরকারি হাসপাতালে নিয়ে যায় তাদের ডেলিভারি করার জন্য। মানে শিক্ষা এমন ভাবে পেঁচানো যে কম শিক্ষিত সে আগেও বিয়ে করছে, সে পড়াশোনা ড্রপ হচ্ছে, তার ডেলিভারি যে হাসপাতালে করতে হবে সেটাও সে জানছে না, মানে পুরো এক মহাসাগরের মধ্যে পড়ে যাওয়া। আবার এই বাচ্চাগুলির কি হয়, ডেলিভারি হয়ে গেল না, যেভাবে হোক, সিজার হোক নর্মাল ডেলিভারি হয়েছে, পোস্টন্যাটাল কেয়ার করতে যায় না, অথচ পোস্ট ন্যাটালি কিন্তু ম্যাটারনাল মর্টালিটি অনেক বেশি। ডেলিভারির সময় কোনো মতো ঠেকাটা উতরে যায়, কিন্তু প্রথম 24 ঘন্টা আর প্রথম 7 দিন এর মধ্যে কিন্তু ম্যাটারনাল মর্টালিটি অনেক বেশি, বিকজ অফ তাদের ব্লিডিং বেশি হয় আর তাদের ইনফেকশন হয়ে যায়, আর তাদের পিউপার সাইকোসিস হয়। পিউপার সাইকোসিস নামে একটা কথা আছে, কম না, অনেক মেয়েরাই, অত ছোট বাচ্চা, ও তো নিজে বোঝেই না কী করবো ওই বাচ্চা নিয়ে, তো বিপদে পড়ে যায়, ও সাইকোলজিক্যাল ডিপ্রেসড হয়ে যায়। এই সমস্ত থেকে ওভারকাম করার জন্য উচিত হবে যারা ওদের ডেলিভারি পরে 7 দিনের মধ্যেই যেন অ্যাটলিস্ট 1-2টা চেক আপের জন্য নিয়ে যায়। ওকে, আপনাকে ধন্যবাদ। আমরা শেষ বিরতি নিয়ে আবার আলোচনায় ফিরছি। অধ্যাপক ফেরদৌসী ইসলাম, আপনার কাছে জানতে চাই যে বেশি গ্যাপে যদি বিয়ে হয়, মানে কিশোরীর বয়স তো এমনিতেই কম, কিন্তু বিয়ে হলো বেশি এইজের একজন মানুষের সাথে, এটা সাধারণত আমরা দেখতে পাই, এটি কি কোনো কমপ্লিকেশন অ্যারাইজ করে কিনা? একটা সংসার জীবনে যখন একটা মেয়ে স্বামীর ঘর করতে যায়, এদের মধ্যে একটা বোঝাপড়ার ব্যাপার আছে। এই অ্যাডোলেসেন্ট মেয়ের মানে মানসিক এটাই এক ধরনের, আর একটা বয়স্ক মানুষের সে তার বয়স আলাদা, সো সেখানে কমিউনিকেশন যেটা গ্যাপ, প্লাস এই কিশোরীর যে আচরণগত যে প্রবলেমগুলো থাকে সে ভালো বুঝতে পারে না, সো কিছুটা পারিবারিক সমস্যা হওয়ার সম্ভাবনা বেশি থাকে, স্পেশালি মানসিক সমস্যাটা, মানসিক সে বুঝতে পারে না বলে তার কিছু মানসিক সমস্যার সম্ভাবনাটাও, আর আন্ডারস্ট্যান্ডিং এবং অ্যাকসেপ্টেবিলিটি, যেটাকে আমরা বলি যে মিলমিশ, সংসারে যেটা মিলমিশ হবে, কিন্তু বয়স্ক মানুষ তার চিন্তাধারা এক ধরনের থাকে, আর অ্যাডোলেসেন্ট বা কিশোরী মেয়ে তার চিন্তাধারা এক ধরনের থাকে। আর আমি আরেকটা জিনিস আমি ফোকাস করতে চাই, যেটা হচ্ছে আমাদের সমাজ যেটা চলে, যেটা আমরা বললাম আমরা চাই না অ্যাডোলেসেন্ট মেয়েটা বাচ্চা পেটে আসুক, গর্ভবতী হোক, সেখানে কন্ট্রাসেপশন একটা বিরাট প্রবলেম, কিন্তু সেটা যেন হচ্ছে যে
কন্ট্রাসেপশন কিন্তু ওই বয়সে মাত্র 2টা পদ্ধতি ব্যবহার করতে পারবে। একটা হচ্ছে পুরুষদের কন্ডম, একটা হচ্ছে মেয়েদের পিল। এখন ওই পুরুষরা তো আমাদের সমাজ যেটা হচ্ছে কন্ডমে, আপনারা জানেন যে কন্ডমের অ্যাকসেপ্টেবিলিটি অনেক কম, অনেক কম। হ্যাঁ, যার জন্য মেয়েদেরকে পিল খেতে হয়। ওই অ্যাডোলেসেন্ট মেয়েটাকে যেটা পিল খাওয়ার শেখাবে সেটা কিন্তু কেউ শেখায় না, এবং তারা ওই কোথায় থেকে পিল আনতে হবে সেটা ওরা জানে না। আমাদের FWV গ্রামে আছে, তারা হয়তো পিল দিল, কিন্তু ওদের মধ্যে যেটা হয় যে ঠিকমতো বলে না কিভাবে পিল খেলে তারা গর্ভবতী হবে না। তারা মনে করে, যেটা আমরা খুব বেশি আজকাল দেখি, যে প্রবাসীর সাথে বিয়ে হলো, তার বয়স বেশি, 3 মাসের জন্য বাঁচলো, বাচ্চা নিবে না হয়তো বা নিল, পিল যে খাবে, এই পিলটা খাওয়ার যে নিয়মটা ভালোভাবে জানে না, তখন তাদের এই আনপ্ল্যান প্রেগনেন্সি ওদের মধ্যে হয়ে যায়। তো এখন যদি আমি আইডিয়াল নিয়মটাই আপনার কাছে জানতে চাই, যে মানে কোন পদ্ধতি গ্রহণ করবে, কোনটা আইডিয়াল, এবং পিল খাওয়ার যে সঠিক নিয়ম কানুন সেটি আসলে কি? অ্যাডোলেসেন্টের আসলে কন্ট্রাসেপশন এটা কিন্তু একটা বড় একটা বিশাল টপিক, হ্যাঁ, এবং WHO গাইডলাইন আছে, এটাকে বলে মেডিকেল এলিজিবিলিটি অফ কন্ট্রাসেপশন, মানে বৈজ্ঞানিকভাবে সম্মত কোন কন্ট্রাসেপশন অ্যাডোলেসেন্ট ইউজ করতে, কিশোরীরা ইউজ করতে পারবে। এইখানে যেটা দেখা গেছে সেটা হচ্ছে যে কোনো কন্ট্রাসেপটিভই তাদের জন্য মানে কন্ট্রাইন্ডিকেট, মানে নিষেধ নাই, কিন্তু সেটাকে প্রপারলি ইউটিলাইজ করতে হবে। যেরকম জন্ম নিয়ন্ত্রণের বড়ি যেটা, এটা তারা খেতে পারে। আর যেটা এইটা ডিসকারেজ করা হয়েছে অ্যাডোলেসেন্টের জন্য এজন্য যে সার্ভেতে দেখা গেছে যে মাত্র 2% হচ্ছে ভালোভাবে খেতে পারে, বাকিরা কিন্তু খেতে পারে না। কেন, এটা কি এমন জটিল? এই যে না, জটিল মানে তাকে সেই ইনফরমেশন পায় না সেজন্য। তাহলে আমাদের জন্য, এবং অথবা ভুলে যায়, অথবা দেখা গেল যে সে পাইলো না, খাইলো না, অথবা জানলো না, এজন্য এখন যেটা রিসেন্টলি যেটা বিশ্বব্যাপী WHO, ফিগো, এওকক, মানে বিভিন্ন অর্গানাইজেশন এখান থেকে যেটা উঠে আসছে এবং রিকমেন্ড করেছে সেটা হচ্ছে লং অ্যাক্টিং রিভার্সিবল কন্ট্রাসেপটিভ, যেটা LARC বলে। এর মধ্যে পরে হচ্ছে যেটা প্রোজেস্টেরন কন্টেনিং ইনজেকশন, তারপরে ইউটেরাসে ব্যবহার করে কপারটি, এবং ওষুধ দিয়ে একটা কপারটি বলে, ওটাকে মাইরিনা বলে, ওটার আর একটা জেডিলি আছে সেটাকে বলে, মানে 3 ধরনের এটা আছে। আর হচ্ছে ইমপ্ল্যান্ট, যেটা হচ্ছে চামড়ার নিচে রাখে, প্রোজেস্টেরন। এর সবগুলোই কিন্তু কিশোরীরা মানে ইউজ করতে পারবে। আর এগুলো যেহেতু লং অ্যাক্টিং, এবং সার্ভেতে দেখা গেছে, রিসার্চেও দেখা গেছে যে এটা কিন্তু অ্যাডাল্টের চাইতে যে কমপ্লিকেশন বেশি হয় তা না, কিন্তু প্রপার ইউটিলাইজ করতে হবে, প্রপার ইনসারশন করতে হবে, প্রপারলি যে ফলো আপটা করার কথা সেটা করবে, তাহলে দেখা যাবে যে অ্যাডোলেসেন্টের মধ্যেই হচ্ছে তারা করতে পারবে। কারণ এই যে কন্ডোম, তারপরে জন্ম নিয়ন্ত্রণের বড়ি, এগুলোর যে মানে সমস্যা, সে সমস্যাগুলো কিন্তু অ্যাডোলেসেন্টের জন্যও হচ্ছে হয়। আর অ্যাডোলেসেন্টের বেশি আরও তারা খেতে ভুলে যায়, খেতে পারে না, সেজন্য তারপরে কন্ডোম ব্যবহারে তার এটা হচ্ছে যেটা অনীহা, এটা একটা কাজ করে। সেজন্য দেখা গেছে যে মেডিকেল এলিজিবিলিটি ক্রাইটেরিয়া অনুযায়ী অ্যাডোলেসেন্টের মেডিকেল এলিজিবিলিটি কিন্তু আবার ধাপ আছে, 1, 2, 3, 4, মানে 1 কাদের জন্য প্রযোজ্য, যাদের কোনো সমস্যা নাই তাদের জন্য 1 প্রযোজ্য। 2 যেটা যাদের কিছু সমস্যা আছে তাদেরকে বলে দেওয়া আছে যে তুমি এইটুক নিতে পারবা, এইটা নিতে পারবা না, এই জিনিসটা তোমার হবে না, এরকম করে যে ওই ক্রাইটেরিয়া অনুযায়ী যদি ইউজ করে, তাহলে দেখা যায় যে একদম অ্যাডোলেসেন্ট ও কন্ট্রাসেপশনের মানে সহায়তা নিয়ে সে তার বিরতিকরণ বলো, তারপরে হচ্ছে না নেওয়া বলো, তারপরে পোস্টপার্টামে যেটা তার মানে নেওয়া প্রয়োজন সেটাও নিতে পারে। যেরকম দেখো পোস্টপার্টামে ইমপ্ল্যান্ট যদি আমরা দিয়ে দিই, একটা লং অ্যাক্টিং দিয়ে দিলাম, সে আছে আমার কাছে, ডেলিভারির পরেই দেয়া যাবে, তারপরে ডেলিভারির পরেও তাকে কপারটি দেয়া যাবে, ডেলিভারির পরে তাকে মাইরিনা দেওয়া যাবে। তো এইগুলো যদি আমাদের হাতের আওতার মধ্যে থেকে আমরা দিয়ে দেই, তাহলে ওই লং অ্যাক্টিংয়ের সুবিধাটা হচ্ছে অ্যাডোলেসেন্টরা পায়। তো সেজন্য ওই এলিজিবিলিটি ক্রাইটেরিয়া অনুযায়ী যদি আমরা ব্যবহার করি, তাহলে দেখা যাবে যে ওরা এটা সহায়তা দিতে। আমি শেষ প্রশ্ন অধ্যাপক ডাক্তার কোহিনুর বেগম, জি প্লিজ। ইন জেনারেল একটু অ্যাড করি ওর সঙ্গে। তবে অ্যাডোলেসেন্টরা যারা প্রেগনেন্সি নাই, একটাও তাদের একটাও বাচ্চা নাই,
তাদের জন্য ইন্টারভেন মানে আইইউসিডি বা মিরেনা বা ইনজেক্টেবল 3 মাস পর্যায়ে, সেটা ইট ইজ বেটার টু অ্যাভয়েড। তাদের জন্য বেস্ট হবে ওসি ওরাল পিল, আর যদি ঠিক মতো ইউজ করতে পারে তো কন্ডম, কোনো ফেলিউর রেট বেশি, আর তা না হলে এইখানে ও বললো চামড়ার নিচে দেওয়া যায়, সেটা দেওয়া যেতে পারে, সেটা অ্যাকসেপ্টেবল। বাংলাদেশ গভর্নমেন্টও সেটা অ্যাকসেপ্ট করছে ফর অ্যাডোলেসেন্ট। কিন্তু যাদের একটাও বাচ্চা নাই, তাদের কিন্তু আমরা ইউটাসের ভিতরে যে কপারটি কিংবা মিরেনা ওইটা অ্যাভয়েড করা ভালো, বিকজ আল্লাহ না করে যদি ইনফেকশন হয়ে যায় তাহলে প্রেগনেন্সি হতে সমস্যা হবে পরবর্তীতে। সেই আমি শেষ প্রশ্ন ম্যাডাম আপনার কাছে করতে চাই, যে আপনাদের এই সোসাইটি যতদূর এগিয়েছে, মানে কিশোরীদের মাতৃত্বের সুরক্ষা এখন সব থেকে মূল কোন কোন জায়গায় আপনারা কাজ করছেন বা করবেন, আগামীতে চিন্তা করেছেন? আমাদের চিন্তা করা আছে যে এই সেক্সুয়াল রিপ্রোডাক্টিভ হেলথ, যেটা ভূষণ বললো যে বই পুস্তকে, ওদের বই পুস্তকে দেওয়া আছে, মানে কারিকুলাম বা সিলেবাসে আছে। আমাদের প্রথম উদ্দেশ্য হবে এই যে কারিকুলামে যে সেক্সুয়াল রিপ্রোডাক্টিভ হেলথের সম্পর্কে বলা আছে, এটা যেন ভালো করে ওই বাচ্চাদের এজ ওয়াইজ যে এই যে কোনটা তাদের শেখাতে হবে, সেটা যেন মাস্টাররা তাদের শেখায়। তাদের সুবিধা হবে কি, ওরা জানবে, ওদের জেনিটাল ট্র্যাক্ট সম্পর্কে ওদেরটা জানা হয়ে যাবে। 2 নম্বর যেটা আমরা বলবো সেটা হলো, আমরা চেষ্টা করব, সবার ঠেকানো যাবে না, আমরা চেষ্টা করব অ্যাওয়ারনেস করার জন্য, যাতে আর্লি ম্যারেজ তো ঠেকানো যাবে না, চেষ্টা করতে হবে, কিন্তু আর্লি প্রেগনেন্সি ঠেকানো যাবে। সেজন্য আমাদের উচিত হবে আমাদের একটু অ্যাওয়ারনেস প্রোগ্রামে যাওয়া, এবং ইন কোলাবোরেশন উইথ গভর্নমেন্টের মেশিনারিজ এবং এনজিও যারা আছে, এদের সঙ্গে কোলাবোরেশন করে আমাদের যাওয়ার একটা মানে টেন্ডেন্সি আছে। এভাবে করলে হয়তো আমরা পারবো কিছুটা। আপনাকে ধন্যবাদ, এবং আপনাদের 3 জনকে আমাদের সঙ্গে যুক্ত হওয়ার জন্য আন্তরিকভাবে অভিনন্দন জানাচ্ছি। আমরা চাই যে কিশোরীরা মা না হয়ে যাক, কিন্তু আমরা বারবারই বলছি যে 53 বছর বাংলাদেশের বয়স, এখানে 56% কিশোরীরা এখনও মা হয়ে যাচ্ছে, এবং মা হতে গিয়ে তারা যে জটিলতায় পড়ছে এবং যে আর্থিক ক্ষতির সম্মুখীন এই রাষ্ট্র হচ্ছে, রাষ্ট্র যদি চিন্তা করে, স্বাস্থ্য বিভাগ যদি মনে করে এই টোটাল ক্ষতির একটি অংশ শুধু এই সচেতনতার ক্ষেত্রে যদি ব্যবহার করা হয়, আমার মনে হয় যে অনেক ধরনের জটিলতা, শারীরিক জটিলতা থেকে আমাদের মায়েরা, কিশোরীরা যেভাবে বাঁচবে, রাষ্ট্র কিন্তু অর্থনৈতিক ধকল থেকে বাঁচবে। তো আমরা সেই প্রত্যাশাই আজকের মতো বিদায় নিচ্ছি। ভালো থাকুন, সুস্থ থাকুন।